হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নতুন ভিডিওতে এসেছি। এটা হচ্ছে IC38 চ্যাপ্টার 5। তো আমরা দেখে নিই এটা আমরা কি কি শিখবো। তো প্রথম দেখি এটা চ্যাপ্টার 5 যেটা আমি বললাম। তো এখানে যেটা আমি শিখবো লিগ্যাল প্রিন্সিপাল অফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। তো ইন্স্যুরেন্স একটা কন্ট্রাক্ট, এবং কন্ট্রাক্ট জিনিসটা কি বা চুক্তি জিনিসটা কি, এবং একটা চুক্তি হতে গেলে যে কি কি নিয়ম আছে তো সেগুলো আমরা দেখব, এবং ইন্স্যুরেন্সের যে একটা চুক্তি এবং সেটা কিভাবে স্যাটিসফাই করছে তো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একে একে ডিটেলসে দেখব। তো চুক্তি হতে গেলে আমাদের কি কি লাগবে তো সেটা আমি দেখে নিচ্ছি, 1 মিনিট। তো আমরা দেখি কিভাবে এটা কাজ করছে। তো প্রথমে হচ্ছে যে ইন্স্যুরেন্স একটা কন্ট্রাক্ট। তো দেখে নিই আমরা হচ্ছে ইন্স্যুরেন্স ইনভলভস দ্য কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট in which the insurer agrees to provide financial protection against a certain specific risk for a price of consideration known as premium। তার মানে হচ্ছে যে ইন্স্যুরেন্স এই কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরার এবং এখানে কাস্টমার মানে হচ্ছে আমার এখানে ইনসিওর্ড বা হচ্ছে লাইফ অ্যাসিওর্ড। তো কাস্টমার এবং ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে একটা কন্ট্রাক্ট হচ্ছে যে কাস্টমারের যদি কোনো ক্ষতি হয়, কোনো প্রবলেম হয় বা কোনো মিস হ্যাপেনিং হয়ে যায়, তখন তার রিস্কটা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে নেবে এবং তার বিনিময়ে কাস্টমারকে কিছু প্রিমিয়াম দিতে হবে, যেটা হচ্ছে কনসিডারেশন অ্যামাউন্ট। কনসিডারেশনটা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে যেটা দিতে হয়। তো এই সমস্ত প্রোটেকশন আমাকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে মানে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিচ্ছে, তার বিনিময়ে আমাকে কিছু প্রিমিয়াম দিতে হবে। তো শুরু করা যাক, পরের দিকে যাই। দেখব লিগ্যাল প্রিন্সিপাল অফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। তো এটা কিভাবে কাজ করছে। তো প্রথমে দেখি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এটা কি এবং এটা কবে আমাদের ভারতে এটা কাজ করছে। তো এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ ইন্ডিয়া থেকে এটা আমাদের অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আমাদের পাস হয় এবং সেটা আমরা এখনো মেনে চলি। তো ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী ইন্স্যুরেন্সও, আমাদের যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাক্ট মেনে চলে, বা এর যে এটা একটা কন্ট্রাক্টের মধ্যেই পড়ে। তো কন্ট্রাক্ট হতে গেলে কি কি লাগবে সেটা আমরা এই ভিডিওতে দেখব পরের স্লাইডগুলোতে। তো প্রথমে দেখি কন্ট্রাক্ট অ্যাক্ট কি। কন্ট্রাক্ট অ্যাক্ট হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। এটা গভর্ন অল দ্য কন্ট্রাক্টস ইন ইন্ডিয়া। যাবতীয় যত রকম কন্ট্রাক্ট হতে পারে সব কিছু কন্ট্রাক্টকে এটা এই কন্ট্রাক্ট অ্যাক্টকে মেনে চলতে হবে, সব রকম কন্ট্রাক্টকে। যেহেতু ইন্স্যুরেন্স একটা কন্ট্রাক্ট, তো ইন্স্যুরেন্সও এই কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 কে মেনে চলে। তো এটা কি, এখানে দেখি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কন্ট্রাক্টের মধ্যে পার্টি কারা কারা আছে। প্রথম এখানে দুটো পার্টি আছে, টু পার্টিস। একটা হচ্ছে কোম্পানি, একজন ইন্স্যুরেন্স কোম্পানি, যাকে আমরা বলি ইন্স্যুরার। আর দ্বিতীয় নম্বর যে আছে সে হচ্ছে ইনসিওর্ড বা লাইফ অ্যাসিওর্ড, বা আমি যাকে বলবো কাস্টমার। তো ইনসিওর্ড হচ্ছে কাস্টমার, ইন্স্যুরার হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। তো এরা চুক্তির মধ্যে আবদ্ধ হচ্ছে এবং এই চুক্তিটা করাতে যে হেল্প হচ্ছে সে হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বা ইন্স্যুরেন্স এজেন্ট। এবং এটা অবশ্যই যেহেতু এটা কন্ট্রাক্ট, সেটা কন্ট্রাক্ট আইন 1872 খ্রিস্টাব্দের এই আইনটাকে এরা ফলো করছে, এবং কিভাবে ফলো করছে সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে আমি এই ডায়াগ্রামটা একটু দেখে নিই। এখানে কাস্টমার হচ্ছে প্রপোজার। কি করে প্রপোজার? আচ্ছা, আমরা সাধারণত ভাবি যে ইন্স্যুরেন্স কোম্পানি কাস্টমারের কাছে এসে বলে ইন্স্যুরেন্সটা করতে এজেন্টের মাধ্যমে। এটা অ্যাকচুয়ালি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি কন্ট্রাক্টের যে ফিচার্স গুলো দেখি, তো সেই হিসাবে এটা অ্যাকচুয়ালি উল্টো রকমের হয়। কিরকম উল্টো প্রসেস হয়? এখানে হচ্ছে প্রপোজার, যে প্রপোজ করে, যে প্রস্তাবটা দেয়, যে অফারটা দেয়, আর যে সেটা অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে আমার এখানে ইন্স্যুরেন্স কোম্পানি। তো আমার হয়তো মনে হতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে পলিসিটা করতে বলছে। তো এটা ঠিকই, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু আমাদের ইন্ডিয়াতে ইন্স্যুরেন্স পেনিট্রেশন কম এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও কম যে ইন্স্যুরেন্স ব্যাপারে, তো আমাদের তাই জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে কাস্টমারের কাছে আসতে হয়। তো অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত যে কাস্টমার তার নিজের রিস্কটা ট্রান্সফার করতে চাইছে ইন্স্যুরেন্স কোম্পানিকে, এবং সে একটা অফার দিচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে যে আমার এই রিস্কটা আপনি নিয়ে নিন, তার বিনিময়ে আমি আপনাকে কিছু প্রিমিয়াম দেব। এবং সেটা কি করছে, একটা ফর্মে ফিল আপ করে, যেটা পার্টিকুলার একটা ফর্ম হচ্ছে, সেই ফর্মটাকে বলা হয় প্রপোজাল ফর্ম, যেটা আমাকে এরকম ফিল আপ করতে হয়। এরকম একটা ফর্ম আছে, তো এখানে কাস্টমার সাইন করতে হয়। সাইন করে এই ফর্মটায় ফিল আপ করে সেটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করতে হয়।
তো এখানে যে এর মধ্যস্থতা করে সেটা হচ্ছে এজেন্ট। এজেন্ট এই ফর্মটা নিয়ে আসে কাস্টমারের কাছে এবং কাস্টমার সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেখে নিয়ে এবং ফিল আপ করে দেয় এবং সেটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করে এবং সেটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখে নেয় যে এই ব্যক্তিটাকে ইন্স্যুরেন্সের আওতায় আনা যাবে কিনা। যদি আনা যায় তাহলে তাকে কি নর্মাল রেটে দিতে হবে না অথবা এক্সট্রা কিছু প্রিমিয়াম দিয়ে করতে হবে, সেটা বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সে সেটা প্রসেস করে এবং যদি সেটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কন্ট্রাক্টটা শুরু হয়ে যায় এবং কাস্টমারকে প্রিমিয়াম দিতে হয়। ফার্স্ট প্রিমিয়াম দেওয়ার পরেই কন্ট্রাক্টটা শুরু হয়ে যায়, এটাকে বলা হয় ফার্স্ট প্রিমিয়াম রিসিট। যখন ফার্স্ট প্রিমিয়াম পেয়ে যায় ইন্স্যুরেন্স কোম্পানি তার মানে অফারটা অ্যাকসেপ্ট হয়েছে। তো আমার এখানে অফার করছে কাস্টমার আর সেটা অ্যাকসেপ্ট করছে ইন্স্যুরেন্স কোম্পানি এবং এটা যখন অ্যাকসেপ্ট হচ্ছে কাস্টমার যখন ফার্স্ট প্রিমিয়াম ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করছে সেটা প্রমাণ হয়ে গেল যে অফারটা আমার অ্যাকসেপ্টেন্স হয়েছে। তো আমরা নেক্সট দিকে দেখি। নেক্সট হচ্ছে এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। তো এটা আমরা ডিটেলসে দেখবো এলিমেন্টস কিভাবে এটা কাজ করছে। তো এটা হলো আমার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। তো এখানে ডায়াগ্রামটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এলিমেন্ট অফ ভ্যালিড কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট হতে গেলে আমাকে কিছু কিছু জিনিস কয়েকটা সার্টেন টার্মস অ্যান্ড মানে শর্তগুলো পূরণ হতে হবে। তো সেখানে প্রথম জিনিসটা যে শর্তটা আসছে সেটা হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। মানে এখানে একজন একটা অফার করবে এবং অপরজন সেটাকে অ্যাকসেপ্ট করবে, তবে সেটা এই এলিমেন্টটা থাকতে হবে যেটা ইন্স্যুরেন্সে আছে এবং এই ডিটেলসে প্রত্যেকটা জিনিস আমরা বলবো। তো ওভারঅল একবার বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর হচ্ছে কনসিডারেশন। তো কনসিডারেশন মানে হচ্ছে একজন অফার করছে এবং একজন অ্যাকসেপ্ট করছে। যে অ্যাকসেপ্ট করছে সে একটা সার্টেন কোনো কিছু শর্তের বিনিময় করবে, কোনো কিছু পাওয়ার আশাতে করবে, সেটাই হচ্ছে কনসিডারেশন। এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওটা প্রিমিয়াম আপনি কাস্টমার দিলে তবে ইন্স্যুরেন্স কোম্পানি তার লাইফকে সিকিউর করবে, তার লাইফের রিস্কটাকে সে নিজের নিয়ে নেবে, ট্রান্সফার করে নেবে নিজের কাছে। তো এখানে কনসিডারেশন হচ্ছে কোনো কিছু বিনিময়। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলছি। সাপোজ এখানে একজন ব্যক্তিকে আমি একটা বললাম যে আমার এই বাগানের এই সব কাজ আছে, এই কাজটা তোমায় করতে হবে, এটা তুমি যদি একদিনের মধ্যে করো সেটার জন্য একটা তাকে অফার দেওয়া হলো তুমি একদিনের মধ্যে করে দাও। যে এবার সেটা অ্যাকসেপ্ট করছে সে এটাকে অ্যাকসেপ্ট করছে এবং অ্যাকসেপ্ট করে বলছে ঠিক আছে আমি এটা করে দেবো, কিন্তু তার বিনিময়ে আমাকে এত টাকা মজুরি দিতে হবে। এই যে মজুরিটা দিচ্ছে সেটা হচ্ছে কনসিডারেশন। তো তখন যদি যে অফার করেছে সে যে কাজটা অফার করেছে সে যদি ওটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সে মজুরি দিতে রাজি হয়ে যায় তাহলে দুজনেই এই কন্ট্রাক্টে আবদ্ধ হয়ে যাবে। তো এইরকম পুরো সমস্ত জিনিসে কন্ট্রাক্ট মানে যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয় তা নয়, এটা সমস্ত ক্ষেত্রেই যে কোনো একটা চুক্তি হতে গেলে সেই কন্ট্রাক্টের ব্যাপারটা থাকে। এই শর্তগুলো থাকবে অবশ্যই হতে হবে, এই টোটাল আমার এই যে কন্ডিশনগুলো হতে হবে। তো প্রথম হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, তারপর হচ্ছে কনসিডারেশন। তো এটা বললাম। এবার হচ্ছে এগ্রিমেন্ট বিটুইন পার্টিস। এগ্রিমেন্ট বিটুইন পার্টিস কি? যখন প্রথমে অফার অ্যাকসেপ্টেন্স হলো, একজন অফার করলো একটা অ্যাকসেপ্ট করলো, কিসের বিনিময়ে করলো? একটা কনসিডারেশন অ্যামাউন্ট, কিছু একটা টাকার বিনিময়ে বা কিছু একটা শর্তের বিনিময়ে। আর এখানে হচ্ছে এগ্রিমেন্ট বিটুইন পার্টিস। এখানে এগ্রিমেন্ট বিটুইন পার্টিস কি হচ্ছে? এই যে ইন্স্যুরেন্স যেটা মানে কোনো একটা কন্ট্রাক্ট হচ্ছে তার পিছনে সার্টেন কিছু এগ্রিমেন্ট হয়, যে কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো দুজনে মেনে নেয় এবং এটাকে তারা দুজনে ফ্রি ভাবে মেনে নেয়। তো এই জিনিসটাকে বলা হয় এগ্রিমেন্ট বিটুইন পার্টিস। ফ্রি কনসেন্ট, এখানে একটা যে জিনিসটা বলা হচ্ছে ফ্রি কনসেন্ট মানে হচ্ছে কোনো রকম আমি এই কন্ট্রাক্টটা হতে গেলে কোনো রকম কাউকে জোর জবরদস্তি করতে পারবো না, কাউকে কোনো রকম প্রেসারাইজ করতে পারবো না এবং সবাই যাতে এই কন্ট্রাক্টে আবদ্ধ হচ্ছে যেন সে তার নিজের স্বেচ্ছায় এবং কোনো রকম বলপূর্বক ছাড়াই এই কন্ট্রাক্টে তারা আবদ্ধ হয়। তো এটাকে বলা হয় ফ্রি কনসেন্ট, মানে কোনো রকম জোর জুলুম চলবে না। আমি কাউকে মানে মাথায় বন্দুক ঠেকিয়ে বলবো না এখানে সাইন কর, তো সে সাইন করলো, সেটা কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হলো না। তাকে আমি যদি পরে যদি সেটা প্রমাণিত হয় যে আমি তাকে জোরপূর্বক সেটা করেছি তাহলে সেই কন্ট্রাক্টটা ভায়োলেট হয়ে যাবে, মানে সেটা কার্যকর হবে না। তো এবার হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস। এবার দেখতে হবে যে আমার কন্ট্রাক্টে আবদ্ধ হচ্ছে সে সেই কন্ট্রাক্টে আবদ্ধ হওয়ার মতো তার ক্ষমতা আছে কিনা। যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা বলি বা যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কন্ট্রাক্টটা হচ্ছে সে যেন 18 বছরের ঊর্ধ্বে হয় বা সে যেন অ্যাটলিস্ট অ্যাডাল্ট হয়। উইদাউট মানে একটা মাইনর কখনো কন্ট্রাক্টে আবদ্ধ হতে পারে না, কারণ মাইনরের সেই বাস্তব এখনো মানে সেই তার গ্রোথটা বা সেই এটা এখনো আসেনি। তো তাকে আমরা কন্ট্রাক্টে আবদ্ধ করতে পারি না। ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাই, 18 বছরের নিচে ইন্স্যুরেন্স করা যায় না। তবে হ্যাঁ করা যায়, আমরা সেখানে প্রপোজাল অন্য হয়, মানে বাবা মা
নিজের ছেলের জন্য করতে পারে, কিন্তু একটা ছেলে নিজের নামে কোনোদিন পলিসি করতে পারবে না। তো মানে যদি না তার 18 বছর হয়, 18 বছর হয়ে গেলে সে নিজের নামে করতে পারে, কিন্তু সে একজন বাবা তার ছেলের নামে নিতে পারে, সেটা আলাদা জিনিস। সেটা এখানে সেইখানে বাবা মা আর ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তি হচ্ছে, সেখানে ছেলে শুধুমাত্র একটা বেনিফিশিয়ারি, আর কিছু নয়। কিন্তু একটা ছেলে মানে যে 18 বছরের নিচে, সে নিজে এই কন্ট্রাক্টে আবদ্ধ হতে পারে না। তো এটা আছে। এবার হচ্ছে লিগ্যালিটি। এবার হচ্ছে যে আমার যে মেইন কন্ট্রাক্টটা হচ্ছে, সেই কন্ট্রাক্টটা যেন একটা লিগ্যাল পারপাসের বেসিসে হয়। সেটা কখনো ইল্লিগাল কোনো কিছু জিনিসের মধ্যে যেন না হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি এটা বোঝার জন্য। ধরুন আমি একটা কোনো ব্যক্তি একজনকে হায়ার করলো, বা তাকে হায়ার করেছে সার্টেন কিছু টার্মস এন্ড কন্ডিশন, যে এত টাকা স্যালারি দেবো, এই কাজ করতে হবে। কিন্তু দেখা গেল কাজটা এমন একটা জিনিস, সেটা আইন বিরুদ্ধ হতে পারে, সেটা কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি হতে পারে, তাকে স্যালারি দেওয়া হয়েছে কোনো কিছু বন্দুক বানানোর জন্য, বন্দুক পাচার করার জন্য, ড্রাগ পাচার করার জন্য। তো সেই এইরকম যদি সার্টেন কিছু পারপাসের জন্য তাকে যদি রিক্রুট করা হয়, এবং সে যদি কোনো কন্ট্রাক্ট মানে চুক্তিতে আবদ্ধ হয়, কিন্তু সেই চুক্তিটা কোনো লিগেল নয়, এটা পুরোপুরি ইল্লিগাল, এবং এই এটা চুক্তি বা কন্ট্রাক্টের মধ্যেই পড়ে না। ভারতীয় আইন, চুক্তি আইন 1872 অনুযায়ী এটা চুক্তিই নয়, এটা কন্ট্রাক্টই নয়। তো প্রথমে এর বেসিক পারপাসটা যেটা হচ্ছে, বেসিক পারপাসটা অবশ্যই লিগ্যালিটি হতে হবে, মানে লিগ্যাল ব্যাপারটা থাকতে হবে কন্ট্রাক্টে আসতে গেলে। ইল্লিগাল কোনো কাজ করতে গেলে আমরা মানে সেটাকে কন্ট্রাক্ট করতে পারবো না, কন্ট্রাক্টের আওতায় আসবে না। ঠিক আছে? তো এটা আমাদের ইন্স্যুরেন্স। এবার আমি প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে দেখবো। যে ফার্স্ট আমি যে জিনিসটা দেখছি, সেটা হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অফার জিনিসটা আমি বলেছি, তো এবার ডিটেলস আমি দেখবো কি রকম ভাবে এটা অফার হচ্ছে, এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করছে। তো one person signifies to another, একজন আরেকজনকে বলছে, one person signifies to another his willingness to do, একজন আরেকজনকে তার সম্মতি চাইছে কোনো কিছু একটা কাজ করার জন্য, বা কোনো কিছু থেকে বিরত থাকার জন্য। তো সেটাকে আমরা অফার বলছি। মানে কোনো কিছু করতে করতে আমি তাকে বলছি যে এটা আপনি করুন, বা এটা আপনি করবেন না, তার জন্য আপনাকে এই জিনিসটা, মানে একটা অফার তাকে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে অফার, মানে বাংলা কথা হচ্ছে প্রস্তাব দেওয়া। তো এটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও হয়। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়, আমরা সাধারণত একটা ভুল ধারণা থাকে যে বোধহয় ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে অফার করছে পলিসি করার জন্য। অ্যাকচুয়ালি জিনিসটা উল্টো হয়। অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, কাস্টমার নিজে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানায় যে আমার লাইফে যে রিস্ক আছে সেটা আমি আপনার কাছে ট্রান্সফার করতে চাই। যেহেতু ইন্স্যুরেন্সের আমাদের ইন্ডিয়াতে ইন্স্যুরেন্স পেনিট্রেশন রেট অনেক খারাপ, বা ইন্স্যুরেন্সের মানুষের সেই অ্যাওয়ারনেসটা নেই, তো আমাদের কি হয়, উল্টো জিনিসটা হয়, আমাদের এজেন্টকে ইন্স্যুরেন্স কোম্পানিকে কাস্টমার কাছে যেতে হয় থ্রু এজেন্টস। কিন্তু অ্যাকচুয়াল যেটা, সেটা হচ্ছে কাস্টমার নিজে ইন্স্যুরেন্সের কাছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে নিজের যে রিস্কটা ট্রান্সফার করার অফার ইন্স্যুরেন্স কোম্পানিকে দেবে। এবার ইন্স্যুরেন্স কোম্পানি টু মেক অ্যান অফার, তো অফার হলো, এটাকে বলা হয় অফার। তো আমাদের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা ওই জন্যই কাস্টমারকে বলা হয় প্রপোজার, কারণ কাস্টমার এটা প্রপোজ করছে, অফার দিচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে। এবং যে ফর্মটা আমরা ফিল আপ করি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, এটাকে বলা হয় প্রপোজাল ফর্ম। মানে যে ফর্মটায় আমরা সাইন করি, এবং এটাতে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এবং পলিসি সমস্ত ডিটেলস এখানে লেখা থাকে, কোন পলিসিটা করছি, কত প্রিমিয়াম হতে পারে, বা এখানে সমস্ত ডিটেলস এখানে থাকবে। তো এটাকে বলা হয় প্রপোজাল ফর্ম। আর এখানে প্রপোজার হচ্ছে কাস্টমার, এবং প্রপোজার মানে কাস্টমার নিজে এটা অফার করছে ইন্স্যুরেন্স কোম্পানিকে থ্রু এজেন্ট, থ্রু কোনো এজেন্সি চ্যানেল, থ্রু কোনো ব্যাংক হতে পারে, যে কোনো এজেন্সি যে আমাদের চ্যানেল আছে তার মাধ্যমে। তো এটা ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রপোজ করছে, এবার ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে অ্যাকসেপ্ট করবে। তো অফারের মধ্যে এখানে হচ্ছে অফার হলো, এবার অ্যাকসেপ্টেন্স আমরা দেখছি। অ্যাকসেপ্টেন্স কি হচ্ছে এখানে, আচ্ছা এখানে যে ইউজুয়ালি অফার, এখানে একটা জিনিস আছে, একটা পয়েন্ট আছে, অফার ইজ ইউজুয়ালি মেড বাই প্রপোজার কাস্টমার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ইজ মেড বাই ইন্স্যুরার, মানে ইন্স্যুরেন্স কোম্পানি। তো যেটা আমি বললাম, তো when proposer accepts the terms of the insurance plan and signifies his assent by thus paying the deposit amount on which acceptance of the proposal and gets converted into first premium। তো এটা কি বলতে চাইছে, যখন এই যে কাস্টমার প্রপোজ করলো এবং ফর্মটা ফিল আপ করে এজেন্টের মারফতে
মানে ইন্স্যুরেন্সের যে কাউন্টার আছে, যে ব্রাঞ্চ আছে, সেখানে প্রপোজাল ফর্মটা জমা পড়লো এবং তার অনুযায়ী যে প্রিমিয়াম হলো সেই প্রিমিয়ামটা কাস্টমার ফার্স্ট প্রিমিয়াম সেটা জমা করলো। ফার্স্ট প্রিমিয়াম দেওয়ার পর ইন্স্যুরেন্স সেটা রিসিভ করলো এবং সেটাকে ফার্স্ট প্রিমিয়াম রিসিট সেটা দিল, যে ফার্স্ট প্রিমিয়ামটা পেড হলো, তার মানে এখানে ইন্স্যুরেন্স কোম্পানি তার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করলো। তো ফার্স্ট প্রিমিয়াম যেটা আমরা রিসিভ করি, যেটা আমরা ফার্স্ট প্রিমিয়াম রিসিট বলা হয়, APR, যার অ্যাব্রিভিয়েশন ফর্ম, তো সেটা হচ্ছে একটা এভিডেন্স যে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়েছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি আমার অ্যাকসেপ্ট করেছে। তো প্রথম প্রিমিয়ামই প্রমাণ করে যে আমার ইন্স্যুরেন্সটা চালু হয়েছে এবং এটা যতদিন না আমি পলিসি ডকুমেন্টস পাচ্ছি ততদিন এটা প্রমাণ যে আমার এটা ইন্স্যুরেন্সটা চালু হয়েছে বা আমার অফারটা অ্যাকসেপ্ট হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা। তো এই জিনিসটা গেল। এরপর আমি দেখছি, এরপর আমি কনসিডারেশন আর এগ্রিমেন্ট বিটুইন পার্টিস জিনিসটা একটু ডিটেলসে দেখি। কনসিডারেশন আমি আগেই বললাম, কনসিডারেশন মানে হচ্ছে কোনো কিছু আমি যে একটা শর্তাকে অফার করছি, সেই অফারটা আমার অ্যাকসেপ্ট করছে, সে উইদাউট তার স্বার্থে সে করবে না, তার একটা নির্দিষ্ট কিছু কনসিডারেশন অ্যামাউন্ট দরকার, মানে একটা কিছু মানি তাকে পেমেন্ট করতে হবে। তো সেটা হচ্ছে, এটাকে বলা হয় কনসিডারেশন। তো আমি একটা একটু অন্য টাইপের একটা উদাহরণ দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে মানে বলতে চাইছি, এখানে কনসিডারেশন অ্যামাউন্টটা কি হতে পারে। সাপোজ আমার কাছে একটা 1,00,000 টাকার কোনো কিছু একটা সম্পত্তি আছে, তো আমি সেটা আমার ছেলেকে আমি সেটা দিতে চাইছি। তো এখানে সে ছেলে সেটা অ্যাকসেপ্ট করলো এবং আমার সমস্ত প্রপার্টিটা তার কাছে গেল। এখানে আমার কনসিডারেশনটা কি? তো এখানে কনসিডারেশনটা হচ্ছে আউট অফ লাভ, মানে আমি তাকে ভালোবাসি এবং তাকে স্নেহ করি, তার জন্য আমি দিচ্ছি। তো এটাই হচ্ছে এখানে কনসিডারেশন। কনসিডারেশন যে সবসময় যে একটা অ্যামাউন্ট হতে হবে, একটা টাকা হতে হবে তা নয়। তো এটা যে কোনো একটা জিনিস যার বিনিময়ে আমি এটা দিচ্ছি, সেটাই হচ্ছে কনসিডারেশন। তো এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি ইন্স্যুরেন্স কোম্পানি কিসের বিনিময়ে নিচ্ছে? অবশ্যই প্রিমিয়াম। প্রিমিয়াম না দিলে, প্রিমিয়াম দিয়েছি বলেই সে পলিসিটা অ্যাকসেপ্ট করছে। তো এই জন্যই এখানে কনসিডারেশন অ্যামাউন্ট এখানে হচ্ছে আমার প্রিমিয়াম, বা যেটাকে আমরা বলা হয় মান্থলি যে ইনস্টলমেন্ট আমরা যেগুলো দিই সেগুলোকে বলা হচ্ছে কনসিডারেশন। এবার এগ্রিমেন্ট বিটুইন পার্টিস। তো এগ্রিমেন্ট বিটুইন পার্টিস ব্যাপারটা কি? সিম্পল জিনিস, বোথ পার্টিস শুড এগ্রি, প্রত্যেকে এগ্রি হতে হবে, সেম থিং ইন সেম সেন্স, প্রত্যেকে একই বিষয় একই ব্যাপারে একই মানে সিদ্ধান্ত নিতে হবে। বোথ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড দ্য পলিসি হোল্ডার মাস্ট এগ্রি অন দ্য সেম থিং ইন দ্য সেম সেন্স, যেটা আমি বললাম যে আমাকে দুজনকে এগ্রি হতে হবে। তো এটা কি হচ্ছে জাস্ট এগ্রিমেন্ট বিটুইন বোথ দ্য পার্টিস। এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রি কনসেন্ট আর হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস আর লিগ্যালিটি। আমি বলে দিয়েছি, আর একবার ডিটেলসে দেখি। ফ্রি কনসেন্ট মানে হচ্ছে একদম তার এখানে দুটো পার্টিরই যে মতামত থাকবে সম্পূর্ণ ফ্রি, মানে কোনো রকম প্রেশার থাকবে না তার উপর। ঠিক আছে, যেমন এখানে আমি যে অপশনগুলো আমি কোনো রকম প্রেশার থাকবে না, তাকে কোনো ফ্রড করা হবে না, কোনোভাবে ভুল বোঝানো হবে না, তাকে কোনো ভয় দেখিয়ে কিছু করা যাবে না। তো এটাকেই বলা হয় ফ্রি কনসেন্ট। এই যদি কোনো ভয় দেখিয়ে কোনো কাউকে কন্ট্রাক্টে আমরা আবদ্ধ করি, তাহলে এটা যদি পরে প্রমাণিত হয় তাহলে সেই কন্ট্রাক্টটা ইনভ্যালিড হয়ে যায়, সেটা লিগ্যালি ভ্যালিড না। তো আমাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এখানে দুজনেই এই কন্ট্রাক্টে বা এগ্রিমেন্টে যখন আসবে যেন সেটা ফ্রি কনসেন্ট হয়। তো যেমন এখানে কোনো রকম ইনফ্লুয়েন্সই থাকবে না, ফ্রড হলে হবে না, মিসপ্রেজেন্টেশন হবে না, মিস্টেক হবে না, কোনো রকম ভাবে কোনো রকম জিনিসটা আসবে না। এ হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস। ক্যাপাসিটিস অফ দ্য পার্টিসে কি আছে, যেটা আমি বললাম, যে একটা এক্সাম্পল দিলাম যে মাইনর কখনো একটা ইন্স্যুরেন্স বা যে কোনো কন্ট্রাক্টেই কিন্তু মাইনর ইনভলভ হতে পারে না, যেন তার এজ অ্যাটলিস্ট 18 বছরের হতে হবে। আর একটা ব্যাপার, যদি সে মেন্টালি ঠিক না থাকে তাহলেও সে হতে পারবে না। ধরুন 18 বছর হয়ে গেছে কিন্তু সে মেন্টালি ইল, সে মানসিক রোগী, সেও কিন্তু কন্ট্রাক্টের মধ্যে আসতে পারবে না। তাকে সম্পূর্ণ সুস্থ হতে হবে, সম্পূর্ণ স্বাভাবিক হতে হবে, তবে সে যে কোনো কন্ট্রাক্টে সে আসতে পারে। সাপোজ আমি বলছি আমার কোনো মানে মেন্টাল আমার ডিসঅর্ডার আছে, আমি কোনো রকম মানসিকভাবে নট মানে গুড, তো আমি এই সময় যদি আমাকে পলিসি কোনো কন্ট্রাক্টে আবদ্ধ করে, পরে আমি সেই কন্ট্রাক্টটা যখন আমি সুস্থ মস্তিষ্কে এলাম, তখন যদি আমি গিয়ে বলি যে আমি তখন সুস্থ ছিলাম না এবং তার প্রমাণ দেখাতে পারি, তা সত্ত্বেও আমাকে এই কন্ট্রাক্টে আবদ্ধ করা হয়েছে, তখন সেই কন্ট্রাক্টটা ইনভ্যালিড হয়ে যাবে এবং সেটা আইন অনুযায়ী ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী
এটা ইনভ্যালিড। তো অবশ্যই তাকে ক্যাপাসিটিটা ঠিক থাকতে হবে। এবার লিগ্যালিটি যেটা আমি বললাম যে অবশ্যই যে কারণে যে আমাদের কন্ট্রাক্টটা হচ্ছে তার মেইন পারপাসটা যেন লিগ্যাল হয়, ঠিক আছে? ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও যেন সেটা লিগ্যাল হয়, অন্য কোনো কিছুর ক্ষেত্রে যেন এটা ইল্লিগাল কোনো কিছু জিনিসের উপর আমরা ইন্স্যুরেন্স যেন না দিই, ঠিক আছে? কেউ বম বানাচ্ছে, কেউ বন্দুক বানাচ্ছে এবং সেটা ইল্লিগালি বানাচ্ছে এবং তার ফ্যাক্টরি যাতে পুড়ে না যায় বা পুড়ে গেলে তার কিছু ক্ষতির জন্য আমরা ইন্স্যুরেন্স দিচ্ছি, সেটা কিন্তু যেন না হয়, সেটা কিন্তু ইনভ্যালিড, ঠিক আছে? সেটা আইন অনুযায়ী ইনভ্যালিড কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট যেটা হতে পারে সেটা অবশ্যই ইন্স্যুরেন্সটাকে একদম ভ্যালিড এবং লফুল হতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট স্পেশাল ফিচার। হ্যাঁ, এবার হচ্ছে ইন্স্যুরেন্সের, এটা আমরা যেগুলো এতদিন শিখলাম এগুলো নর্মাল কন্ট্রাক্টের যে ফিচার্স, এগুলো নর্মাল কন্ট্রাক্টের ফিচার। এবার ইন্স্যুরেন্সও যেহেতু একটা কন্ট্রাক্ট, তো ইন্স্যুরেন্সের মধ্যে এই ফিচার্সগুলো থাকতে হবে। এবার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে স্পেশাল কিছু ফিচার্স আছে, স্পেশাল কিছু এই যে ইন্স্যুরেন্সের যে কন্ট্রাক্ট তার জন্য স্পেশাল কিছু শর্ত আলাদা আছে যেগুলোকে মানতে হবে, তবে সেটা একটা ইন্স্যুরেন্সের আওতায় আসবে, ইন্স্যুরেন্স বলা যাবে তাকে। তো সেটা কি কি জিনিস আছে সেগুলো হচ্ছে আউটমোস্ট গুড ফেথ, ইন্স্যুরেবল ইন্টারেস্ট, প্রক্সিমেট কজ, আচ্ছা, সাবরোগেশন, ইন্ডেমনিটি একটা ছিল, আচ্ছা এটা আমার বাদ গেছে। তো এগুলো এগুলো হচ্ছে মেন জিনিস, এগুলো আমরা পরের চ্যাপ্টারে দেখবো, মানে এই চ্যাপ্টারই সেকেন্ড পার্টে আমরা দেখবো। তো আমরা এখন আপাতত ভিডিওতে নেক্সট পর্যায়ে চলে এসেছি। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি ভিডিও ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, শেয়ার করুন। আর আপনি যদি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে আপনার কেরিয়ার সূচনা করতে চান তাহলে অবশ্যই এলআইসিতে জয়েন করুন এবং এই সংক্রান্ত ডিটেলস জানতে আমাকে ফোন করুন অথবা মেল করুন এই মেল অ্যাড্রেসে, অথবা ফোন করুন আমাকে, এই নাম্বারে ফোন করুন।